আহি অবরাকাত। ওই লাইটটা অফ করে দাও। দেশবাসী যারা এই মুহূর্তে উপস্থিত হয়েছেন লাইভে, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। দ্রুত লাইভটি শেয়ার করে দিবেন। আপনারা জানেন আজকের যে বিষয় নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সে বিষয়টি হচ্ছে বর্তমানের জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবের একটি বক্তব্য, এবং সেই বক্তব্যকে কেন্দ্র করে বিভিন্ন মিডিয়ায়, বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ ভুল কিছু তথ্য দিয়ে তারা মানুষকে বিভ্রান্ত করতে চাচ্ছে। যেটা আমি বুঝতে পেরেছি সেটাই আপনাদের সামনে আমি ক্লিয়ার করতে চাই। ব্যক্তিগতভাবে আমি মনে করি যে কোনো বক্তব্য, যে কোনো আলোচনা যখনই আসবে সেই আলোচনার সত্যটা যাতে জাতির কাছে উপস্থাপিত হয়, অন্তত আমাদের সেটা চেষ্টা করা দরকার। সাম্প্রতিক সময়ে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব সারা বাংলাদেশের একজন জননন্দিত জনপ্রিয় ব্যক্তিতে রূপান্তরিত হয়েছে। তার কার্যক্রমের মধ্য থেকে তার বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসের কারণে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে তিনি। যখন বাংলাদেশের মানুষ একটি দিশেহারা অবস্থায় ছিল, যে সময় স্বাধীনতা পাবো কি পাবো না এ নিয়ে অনেক চিন্তাভাবনা ছিল, বড় বড় রাজনৈতিক দল থেকে শুরু করে সকলেই এক কালো মেঘাচ্ছন্ন অবস্থায় ছিল, সেই সময় আমি মনে করি বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব সুন্দরভাবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য যেই ব্যক্তি কাজ করেছেন তিনি কিন্তু হচ্ছেন এই জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব। বাংলাদেশের অনেক গুণীজনই ভালো ভালো কাজ করেছেন, অনেক রাজনৈতিক দলের নেতারাই কিন্তু কাজ করেছেন, কিন্তু শফিকুর রহমান সাহেব তিনি কিন্তু পর্দার অন্তরালে থেকে এই বাংলার মানুষকে মুক্তির জন্য কাজ করেছেন। পৃথিবীর কেউ জানুক কিংবা না জানুক, আমি ডক্টর ফয়জুল অন্ততপক্ষে হলফ করে বলতে পারি তার ত্যাগ এবং তার দলের নেতাকর্মীর ত্যাগ কোনো অংশে কম ছিল না। একটি মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে জামাত ইসলামের আমির ডাক্তার শফিক সাহেবকে নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্যে লিপ্ত রয়েছে, কারণ শফিক সাহেবের যে ইমেজ রয়েছে, তার যে ব্যক্তিগত মানুষের কাছে যাওয়ার ক্যাপাসিটি রয়েছে, তার ব্যক্তিগতভাবে যে জনপ্রিয়তা রয়েছে, এটাকে ধস নামানোর জন্য বিতর্কিত কিছু বিষয়ে যদি না আনা যায় তাহলে তাকে কোনো অবস্থায় ঠেকানো যাচ্ছে না। তাই ডাক্তার শফিকুর রহমান সাহেব সম্পর্কে বিভিন্ন ধরনের মন্তব্য মানুষের কাছে উপস্থাপন করা হয়, যেটার সাথে হয়তো শফিক সাহেবের বিন্দুমাত্র সম্পর্ক নেই। আপনারা জানেন ডাক্তার শফিকুর রহমান সাহেবের যেই বক্তব্যটা নিয়ে এই মুহূর্তে আলোচনা হচ্ছে, আমি সেটার বিষয়ে আপনাদেরকে ক্লিয়ার করতে চাই। শফিকুর রহমান সাহেবের বক্তব্যকে বলা হচ্ছে যে ডাক্তার শফিক সাহেব এই বক্তব্য দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করছেন, কিংবা আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিচ্ছেন, কিংবা আওয়ামী লীগকে মাফ করে দিয়েছেন। যেটা আমাদের দেশবাসীর জানা উচিত সেটা হচ্ছে, বাংলাদেশে যদি সবচাইতে কোনো নির্যাতিত দল থাকে সেই দল হচ্ছে জামাত ইসলাম, এবং সেই দলের আমির হচ্ছেন আজকের এই ডাক্তার শফিকুর রহমান সাহেব। মায়ের চাইতে মাসির দরদ যেমন বেশি হয়, আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে মায়ের চাইতে মাসির দরদ, রাজনৈতিক দলের চাইতে আমার দরদ বেশি। এইরকম কিছু মানুষরাই, যারা আফসুস লীগ নামে খ্যাত, যে কোনো বিষয়ে আফসুস করে, তারাই আজকের এই ডাক্তার শফিক সাহেবের বক্তব্যকে মিছ ভাবে হাইলাইটস করছে, মানুষের কাছে উপস্থাপন করার চেষ্টা করছে। ডাক্তার শফিকুর রহমান সাহেব কি বুঝাতে চেয়েছেন? তিনি বুঝাতে চেয়েছেন আমরা বিগত দিনের মতো রাষ্ট্র ব্যবস্থা চালাতে চাই না, আমরা পূর্বের মতো আমার সমাজ ব্যবস্থা চালাতে চাই না। আমার এই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমার এই দেশকে আগামী দিনের হত্যা, সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজ মুক্ত একটি স্বাধীন সার্বভৌম দেশ প্রতিষ্ঠা করতে হবে। আওয়ামী লীগ যেভাবে এই দেশের নাগরিকদেরকে আপনার কি বলে ওটাকে যুদ্ধের নাম লাগিয়ে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিপক্ষের শক্তি এইভাবে করে তাদেরকে যেভাবে ভিন্ন জায়গায় উপস্থাপিত করেছে, জাতিকে বিভাজন করে রেখেছে, জাতিকে সম্পূর্ণ ভিন্ন করে রেখেছে, সেই জায়গা থেকে মুক্ত করে বাংলাদেশকে ঐক্যবদ্ধ একটি জায়গায় নিতে চেয়েছে। এটাই তো যুব সমাজের চাহিদা, এটাই তো বাস্তবসম্মত কথা, এটাই তো বর্তমান যুগের চাওয়া। আপনি রাজনীতি যেহেতু করবেন, রাজনৈতিক বক্তব্যগুলোকে অনুধাবন করতে হবে।
কিন্তু ওনার বক্তব্যে কিন্তু স্পষ্ট বলা আছে আওয়ামী লীগের বিচার এই যে বাংলাদেশে এই মুহূর্তে আমিও চাই। আপনি বলেন কোন একজন গণতন্ত্রকামী ব্যক্তি আওয়ামী লীগের কোন বিচার আপনি কি আইনের মাধ্যমে চান না বেআইনি মাধ্যমে চান? যদি আমি আইনের মাধ্যমে চাই তাহলে আমার দায়িত্ব হচ্ছে যেই ব্যক্তি ভিকটিম সেই ব্যক্তি মামলা করবে, সেই মামলায় সঠিক তদন্ত হয়ে আওয়ামী লীগ হত্যাকারী নির্যাতনকারী হিসাবে যেই নেতা যেখানে যাকে যেখানে বাজিয়েছে তার বিচার হবে। এই বিচার তো ডাক্তার শফিকুর রহমান সাহেব চেয়েছেন। তিনি বলছেন আমাদের দলের নেতাকর্মীদের যাদের উপরে অন্যায় করা হয়েছে, অবিচার করা হয়েছে, প্রত্যেকটি নেতাকর্মী ইন্ডিভিজুয়ালি মামলা করবে, এই মামলার সহযোগিতা করবে, এই মামলার প্রত্যেকটির তদন্ত করে সুষ্ঠু বিচার করবে, আর তার সকল সহযোগিতা জামায়াত ইসলাম দিবে। তাহলে আজকে যদি আপনি মনে করেন তার এই বক্তব্যটাকে সাইড করে রেখে ভিন্ন জায়গায় উনি যে বক্তব্য দিয়েছেন সেটা হচ্ছে এই হিংসা বিদ্বেষ ছড়াবো না, যে কাউকে আমরা হত্যা করব না, যে কাউকে আমরা মারবো না, যে কারোর সাথে আমার সংঘাত নেই, এটা তো আপনারও কথা, আমারও কথা, তারও কথা। কেন আমি সংঘাত করব? যেই ভাইটি আমার দেশে কোনো মানুষকে মারে নাই, পিটায় নাই, হত্যা করে নাই, নির্যাতন করে নাই, সেই ভাই যে দলের হোক তার সাথে তো আমার কোনো সংঘাত থাকার কোনো সুযোগ নেই। কারণ তার সাথে তারাই সংঘাত চায় যারা বাংলাদেশকে মূলত আগামীর স্বপ্নের বাংলাদেশ গড়তে চায় না। মুখে বলবে একটা, অন্তরে থাকবে আর একটা। মুখে বলবেন গণতন্ত্রের কথা, অন্তরে করবে সন্ত্রাসী, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ঘর ভাঙচুর, মানুষের উপরে নির্যাতন। এই ধরনের স্বপ্ন এদেশের যুব সমাজ চায় না। ডাক্তার শফিকুর রহমান সাহেবের বক্তব্য আপনার ভালো না লাগলে না লাগবে, আমার ভালো না লাগলে না লাগবে, কিন্তু মিথ্যা কেন আপনারা কিংবা আমরা কেন মিথ্যাভাবে তারা এই বক্তব্যকে উপস্থাপন করে জাতিকে বিভ্রান্ত করব, এটা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। প্রিয় ভাইরা, জামায়াত ইসলামের ছাত্র শিবিরের কিংবা তাদের দলের নেতা কর্মীরা যেভাবে গত 16 বছরে নির্যাতনের শিকার হয়েছে, আপনার আমার যে কোনো ব্যক্তির চাইতে এই জামাতের ছেলেরা সবচাইতে বেশি নির্যাতিত হয়েছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতো একজন মানুষকে আমরা হারিয়েছি, যেটা আপনি আমি আমাদের পরিবারের এরকম আর কেউ কাউকে হারাই নাই। আপনি তাদের মতিউর রহমান নিজামী সাহেবকে তারা হারিয়েছে, অধ্যাপক গোলাম আজমকে তারা হারিয়েছে, তারপরে কি বলে মিয়া কাদের মোল্লাকে তারা হারিয়েছে, তারপরে সেক্রেটারি জেনারেল আলী হাসান মুজাহিদকে হারিয়েছে, মীর কাসেম আলীকে হারিয়েছে। এভাবে করে তাদের আয়নাঘর থেকে মাত্র মুক্ত হয়েছে আমান আল আজমি এবং মীর কাসেম আলীর সন্তান আরমান। এভাবে করে জামাতের শীর্ষ প্রায় এখন পর্যন্ত আপনি তালিকা করলে দেখবেন জুলুম অত্যাচারে মৃত্যুবরণ করেছে 20 থেকে 30 জন সিনিয়র নেতা। তারপরে তাদের দলের হাজার হাজার মানুষকে খুন করা হয়েছে, গুম করা হয়েছে। এই লোকেরা তাদের খুন গুমের বিচার তো বাদ দিবে এটা তো বলে নাই। আর যদি যেই লোক খুনের শিকার হয়েছে সে নিজে যদি কাউকে সাধারণ ক্ষমা ঘোষণা করে, তাহলে আপনার মতো আমার মতো নাপিত বক্তব্য দিয়ে কোনো লাভ হবে? যদি আমার ভাইকে কেউ হত্যা করে আর যদি সেটার কেউ প্রতিবাদ করার পরে তিনি যদি বলেন যে ভাই আমি তাকে মাফ করে দিলাম, তাতেও তো আপনার আমার কিছু আইনত বলার কিছু থাকে না। কারা এই কথাগুলো বলছে? যারা আওয়ামী লীগের প্রেতাত্মা, যারা মূলত জামাত ইসলামের কিংবা ডাক্তার শফিক সাহেবের ইমেজকে ধ্বংস করতে চায়, তারা এই কথা বলে। কিন্তু কোনো সাধারণ জনগণ শফিক সাহেবের বিরুদ্ধে স্টেটমেন্ট দেয় নাই। ভালো করে জানে যে এই শফিক সাহেব ছিল বিদায় আজকের এই বাংলাদেশের স্বাধীনতা হয়েছে। শফিক সাহেবের নেতৃত্বে একদল যুবক তরুণরা জীবন দিয়েছে। শফিক সাহেবের কলা কৌশলের কাছে আওয়ামী লীগ পরাস্ত হয়েছে। যারা বুঝতে ছিল না, যারা বুঝতে পারে নাই যে এমন ভাবে বিপ্লব সাধিত হবে, আপনি তার বিপ্লবের প্রশংসা না করে তাকে বাস দেওয়ার জন্য নেমেছেন। মূলত আপনার উদ্দেশ্য হচ্ছে ভিন্ন, কারণ আপনি চান এই সুতায় যদি ওনাদেরকে আরেকটু চাপে রাখা যায়। এত সহজ ভাববেন না। আমি কেন এই কথাগুলো বলতে এসেছি? আমি এজন্যই বলতে এসেছি, আমরা এই বাংলাদেশে আওয়ামী লীগের যে অন্যায় করেছে, অপবাদ করেছে, অপকর্ম করেছে, সবগুলোর বিচার চাই। ডাক্তার শফিকুর রহমান সাহেব তার বক্তব্যে সেটাই বলেছে। শুধু আজকে বলে নাই, গত প্রায় যত বছর ছিল 2021 সাল থেকে শুরু করে আমি অনেকগুলো বক্তব্য তার শুনেছি। তিনি স্পেসিফিকলি বলেছে যে বাংলাদেশের যত জায়গায় হত্যার শিকার হয়েছে, জুলুম নির্যাতনের শিকার হয়েছে, পরিবারগুলো তার জন্য মামলা করবে, বিচার চাইবে। জামায়াত ইসলাম সাংগঠনিকভাবে চাইবে না,
কিন্তু যখন পরিবার এই বিচার চাইবে, পরিবার এই বিচার চাওয়ার সাথে সাথে জামায়াত ইসলাম তাদেরকে ফান্ডিং করে হোক, তাদের পাশে আইন বিচারক দিয়ে হোক, তাদের সাথে থেকে হোক, তাদের এই বিচারের সুষ্ঠু তদন্ত করে অবশ্যই বিচার কার্য সম্পাদন করবে। কিন্তু জামায়াত ইসলাম একটা রাজনৈতিক দল, তার একটা ভীষণ থাকতে পারে, তার একটা মিশন থাকতে পারে। সেটা আওয়ামী লীগের মতো সন্ত্রাস নয়, সেটা আওয়ামী লীগের মতো চাঁদাবাজ নয়, সেটা আওয়ামী লীগের মতো ধান্দাবাজ নয়। তারা তো এই অন্যায়ভাবে আওয়ামী লীগ যেরকম মানুষের ঘর বাড়ি দখল করবে, হত্যা করবে, রাহাজানি করবে, ধর্ষণ করবে, জামাত তো সেটা করতে পারে না। সে কারণেই উনি বলেছে ব্যক্তিগতভাবে জামাত ইসলামের জায়গা থেকে উনি সবাইকে সাধারণ ক্ষমা করে আগামী দিনে বাংলাদেশকে গঠন করার জন্য দল মত নির্বিশেষে সবাইকে বৃহত্তর হৃদয় নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন। এই আহ্বানটুকুকে বিতর্কিত করে যারা জামাত ইসলামের কিংবা ডাক্তার শফিক সাহেবের ভালো কাজগুলোর সমালোচনা করছেন, আমি নিশ্চিত তারা আর যাই হোক অন্ততপক্ষে বাংলাদেশের দেশপ্রেমিক নয়, তারা যাই হোক আওয়ামী লীগের প্রেতাত্ম ছাড়া আর কিছুই নয়। যদি কেউ ভুলবশতে সমালোচনা করে থাকেন আমি মাপ চাই, আমি আপনারকে বলি নাই, কিন্তু আমি তাদেরকেই বলছি যারা আজকের বাংলাদেশের জন্য জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, সেই দলকে কিংবা সেই দলের আমিরকে নিয়ে বিতর্কিত তারাই করতে পারে যাদের মূলত স্বার্থ রয়েছে ভিন্ন, যাদের মূলত উদ্দেশ্য রয়েছে ভিন্ন, যাদের কার্যক্রম রয়েছে ভিন্ন। আমি ভিন্ন একটি দল করি, কিন্তু আমি এই বক্তব্য এজন্যই দিয়েছি বাংলাদেশে এখন কাদা ছড়াছড়ির সময় নেই। বাংলাদেশে এখনো স্বাধীনতা অর্জন করে বেশিক্ষণ টিকতে পারেন নাই, মাত্র 1 মাস হয় নাই স্বাধীন হয়েছেন। এর মধ্যেই যদি আপনাদের এত কিছু শুরু হয়ে যায় তাহলে এই দেশকে রক্ষা করবেন কিভাবে? আগামীর বাংলাদেশ কারা কিভাবে পরিচালনা করবেন সেটা এখন ভাবিয়ে তুলেছে আমাকে। এত কথায় কথায় একটা হেলিকপ্টারে চললে সেটা নিয়েও মন্তব্য হয়, এক জায়গায় হিন্দুর বাড়িতে গেলে, একটা শহীদের বাড়িতে গেলে, এক জায়গায় মানুষের পাশে দাঁড়ালে, একটু উদারতা দেখালে, আলেমের সাথে ছবি তুললে, বিশ্ববিদ্যালয় দরবার পীর সাহেবদের কাছে তার গমনাগমন করলে, তারপরেও যাদের চুলকারি হয় বুঝতে হবে তারা আদতে কোনো এই দেশের মানুষের ঐক্য চান না, তারা আদতে কোনো ধরনের মানুষের মধ্যে ঐক্যের সেতুবন্ধন চান না, বাংলাদেশকে রক্ষা করতে চান না। এই বাংলাদেশ একটি অতল গহরে নিমজ্জিত রাজনৈতিক ব্যক্তিবর্গ বক্তব্য দিবে, এই বক্তব্যগুলো আপনাকে বুঝতে হবে। আপনি বলেন বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দল যখন সামাজিকভাবে আপনি ভারত বিরোধী আন্দোলন করেছেন, কিন্তু এই ভারত বিরোধী আন্দোলনের পরেও বাংলাদেশের কোন বড় রাজনৈতিক দলের প্যাডে ছাপিয়ে ভারতের বিরুদ্ধে ডাইরেক্ট কোন স্টেটমেন্ট কোন দল দিয়েছে কিনা আমাকে চ্যালেঞ্জ নিলাম, কেউ দেখাতে পারবেন না। বিএনপি দিয়েছে যে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক বন্ধ হবে, বলেছে চায়নার সাথে ভারতের কূটনৈতিক মানে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক বন্ধ হবে, বলে নাই। তো জামাত যখন বলে যে বিশ্বের সব দেশের সাথে সম্পর্ক থাকবে, ভারতের সাথেও কূটনৈতিক সম্পর্ক থাকবে, আরে কূটনৈতিক সম্পর্ক তো থাকতেই হবে, এটাই তো লিডারশিপ। যে কোনো দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেই দেশকে পরিচালনা করতে হবে, কিন্তু আমরা ওই আধিপত্যবাদ চাই না, সেটার প্রতিবাদ করেছি। বুঝতে হবে হোয়াট ইজ দ্য মিনিং অফ আধিপত্যবাদ। আধিপত্যবাদ হচ্ছে ভারতের কথায় ওঠবস করব না, আমি সেটা করব না। চায়নার কথায় ওঠবস করব না, আমি সেটা করব না। আমেরিকার কথায় ওঠবস করব না, আমি সেটা করব না। আর কূটনৈতিক সম্পর্ক হচ্ছে ভারত থেকে পেঁয়াজ লাগলে আমি আনবো, আমার ডাল বিক্রি করা লাগে তার কাছে করব, ভারতের কোনো ভালো জিনিস আমার অ্যাকসেপ্ট করা লাগলে করব, আমার কোনো ভালো জিনিস সেখানে পাঠানো লাগলে পাঠাবো। এই কার্যক্রমটাকে বলে আপনার কূটনৈতিক রিলেশনশিপ। আপনি চাইলেও আপনার বর্ডার থেকে ভারতকে তাড়িয়ে দিতে পারবেন না, আর ভারত চাইলেও আপনাকে বাংলাদেশের এই বর্ডার থেকে বাংলাদেশকে নিচ্ছিন্ন করে দিতে পারবে না। অতএব বক্তব্যের সারমর্ম যারা না বোঝে, আর যে সকল ইউটিউবার অনলাইন অ্যাক্টিভিস্ট কথায় কথায় বাংলাদেশের মানুষকে উস্কে দেন, এরা মূলত রাজনৈতিক সুন্দর পরিবেশের জন্য তারা ভিডিও কিংবা কন্টেন্ট ক্রিয়েট করে না, তারা হচ্ছে জনগণকে শুধুমাত্র বিভাজনের জন্য। এবং আমি বারবার বলেছি তাদের কাজ হচ্ছে মূলত একটি ষড়যন্ত্রবাদের এজেন্ট হিসাবে করে, তারা কোনোদিন ভালো চায় না। 2 বছর পর্যন্ত জামাতের প্রশংসা করছেন, একদিন বক্তব্য শূন্য জামাতের বিরুদ্ধে লেগে গেছেন। 2 বছর পর্যন্ত শফিক সাহেবের কথা বলছেন,
একটা বক্তব্য শুনে শফিক সাহেবের বিরুদ্ধে লাগে গেছেন। আর যাই হোক, বুঝতে হবে আপনি একজন ধান্দাবাজ, টাটকা মুনাফিক এবং স্বার্থবাদী রয়ের এজেন্ট, আর কিচ্ছু না। আমি খোলাসা করে বলে দিলাম। এগুলো সম্পর্কেই এতদিন আপনাদেরকে বুঝাতে চেয়েছি। চাইলেই যার কার ভিডিও দেখে আপনি যাকে জাতির জনক বানিয়ে দিলেন, কিন্তু ওই লোকটা কার পক্ষ থেকে নিয়োগ হয়েছে সেটা আপনাকে চিন্তা করার সুযোগ এসেছে। আমার প্রত্যেকটি কাজ যদি মানুষের কাছে গ্রহণীয় হয়, আর আমার কোনো একটি বক্তব্য যদি এক সেকেন্ড আপনার কাছে অপছন্দনীয় হয়, তারপরেও আপনি অন্ততপক্ষে আপনি আমার বিরুদ্ধে এইভাবে কথা বলতে পারেন না। আজকের জাতির ক্লান্তি লগ্ন চলছে। আমি স্পষ্ট করে বলতে পারি, আমি ডক্টর ফয়জুল হক জামাত শিবিরের যে কোনো নেতার চাইতে অন্ততপক্ষে কম নির্যাতনের শিকার হয়েছি, কিন্তু যারা বেশি নির্যাতনের শিকার হয়েছে তারা কেউ তো ডাক্তার শফিক সাহেব সম্পর্কে খারাপ মন্তব্য করে না। কারা করেন? নতুন নতুন এই দেশপ্রেমিক কারা সেজেছেন? স্বাধীনতা গত 16 বছর পর্যন্ত বাংলাদেশে করতে পারেন নাই, আর আজকের বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে মরে মরে ব্যানার পোস্টার ছেয়ে গেছে। এটা স্বাধীনতার সুফল। ঘরে ঘরে টকশো করতে পারছেন, স্বাধীনতার সুফল। কথায় কথায় আপনার ভালো কাজ করতে পারছেন, স্বাধীনতার সুফল। রাজনীতি করতে পারছেন, স্বাধীনতার সুফল। আর এই সুফলটা এনে নেওয়ার জন্য যে মাস্টার মাইন্ড হিসেবে কাজ করেছে তিনি হচ্ছেন ডাক্তার শফিক সাহেব। পৃথিবীর কেউ না জানলেও আমি জানি। অতএব দল ভিন্ন হলেই ঘেঁটি চেপে ধরতে হবে, এই মানসিকতা পরিহার করেন। বাংলাদেশে ইদানিং একটা জিনিস দেখছি, ওনার বক্তব্য জাতির এই ক্লান্তি লগ্নে বিভিন্ন মিডিয়া প্রচার করে। লজ্জার কি আছে? 16 বছর পর্যন্ত যেই দলের একজন কর্মীর নিউজ পর্যন্ত কোনো মিডিয়া ছাপাইতো না, তখন তো কেউ প্রতিবাদ করে বলেন নাই যে জামাতের নিউজ কেন ছাপা হয় না। তখন তো কেউ প্রতিবাদ করে বলেন নাই ডাক্তার শফিকের নিউজ কেন ছাপা হয় না। আর এখন একটু পত্রপত্রিকায় আসা শুরু করছে, গায়ের মধ্যে জ্বালাজালি শুরু করছে। এই জ্বালাটা মূলত তার জ্বালা না, এই জ্বালাটা মূলত আদর্শবাদী জ্বালা। আলেমের চেহারা দেখতে চায় না, দাড়িওয়ালার চেহারা দেখতে চায় না, টুপিওয়ালার চেহারা দেখতে চায় না, ইসলামবাদের চেহারা দেখতে চায় না। এদেশের নাগরিকদের মধ্যে এই ধরনের মিস ইন্টারপ্রেট করছে তারা বিভিন্ন ধরনের মিসলিডিং করছে, আলেমদেরকে দূরে রাখার চক্রান্ত করছে। কোনো কাজ হবে না। বাংলাদেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। আমি বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দলকে অবশ্যই ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সর্ববৃহত্তর দল, কোনো সন্দেহ নাই। কিন্তু এই দলকে সঠিক সিদ্ধান্ত সঠিক সময় জাতির ক্লান্তি লগ্নে নেওয়ার যোগ্যতা থাকতে হবে, না হয় কিন্তু জনগণের কাছে জবাব দিতে হবে। জামাত ইসলাম বাংলাদেশের সেকেন্ড লার্জেস্ট দল। আপনাকে স্বীকার করে তাদের রাজনৈতিক জায়গায় ধর্ষণ চিন্তা, তাদের এই আদর্শকে আপনার জাতির কাছে প্রচার করার মাধ্যম আপনার উন্মুক্ত করতে হবে। এবং এই দলগুলো ভিন্নভাবেও যদি নির্বাচন করে, ভিন্ন প্ল্যাটফর্মেও যদি চলে, তাদের মধ্যে আপনার ঐক্য সেতুবন্ধন থাকতে হবে। আপনারা আর বামপন্থীরা পার্থক্য কি শুধু এই 1 মাসের আন্দোলন থেকে দেখেন? 1 মাস আন্দোলন শেষ হইতে পারে নাই, এর মধ্যেই গুতাগুতি শুরু। আর গত প্রায় 14-16 বছর পর্যন্ত সমগ্র বামপন্থীগুলো আওয়ামী লীগ থেকে না খেয়ে না পড়ে ওদের থেকে কি পেয়েছে কি পায় নাই এইগুলো বিবেচনা করে নাই। তারা সমগ্র বাংলাদেশের নাগরিক ঐক্যবদ্ধভাবে ওই দুষ্ট চক্রের লোকদের সাথে, কারা বামপন্থীরা একসাথে কাজ করেছে, 16 বছর সংসদ দখল করে অবৈধভাবে এই দেশটাকে চালিয়েছে। আজকের এই বাংলাদেশে যদি এই দেশকে বাঁচাতে চান, এই মাটিকে বাঁচাতে চান, এদেশের স্বাধীনতাকে বাঁচাতে চান, তাহলে আপনাদের দায়িত্ব হচ্ছে প্রত্যেকটি রাজনৈতিক দলের স্বাধীনভাবে কাজ করার সুযোগ করে দেন। কেন আপনার এত লজ্জা লাগে? যদি জামাত ইসলাম সারা দেশে দান সদকা বেশি করে, আপনিও করেন। যদি ডাক্তার শফিক সাহেব মানবিক নেতা হয়ে থাকেন, আপনিও মানবিক নেতা হন, আমিও মানবিক নেতা হই। সমস্যা কোথায়? সমস্যা কলবের মধ্যে। আমার ভয়, কারণ আমি তো সন্ত্রাসী করে তারপরে আমি দাপট দেখাতে চাই। আমি তো ভালো কাজ করে দেখাতে চাই না।
আর সে কারণেই আমি বারবার বলছি, আগামী দিনের বাংলাদেশে প্রত্যেকটি রাজনৈতিক দলের মধ্যে সংস্কার করতে হবে। আপনার নেতা যদি চাঁদাবাজ হয়, টেন্ডারবাজ হয়, মানুষের জমি দখলকারী হয়, ওই ধানের শীষ নিয়ে কিংবা দাড়িপাল্লা নিয়ে রাজনীতি করে আর মানুষের কাছে ভোট পাবেন না, পাবেন না, পাবেন না। জনগণ রুখে দিবে, আলেমরা রুখে দিবে, দেশপ্রেমিক মানুষ রুখে দিবে। এদেশে আপনাকে আদর্শ চিন্তা করতে হবে, দল যাই হোক। এখন দেখা যাক কি করা যায়। আদর্শবাদী নেতারা কে কোন জায়গা থেকে নমিনেশন পায় আর পায় না, ওটার উপরই নির্ভর করবে যে বাংলাদেশে কোন দল কাকে পছন্দ করে, কাদেরকে করে না। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আমি দল নিরপেক্ষ বক্তব্য দিতে এসেছি। আমি যখন দেখছি শফিক সাহেবের বক্তব্য, কত সুন্দর ক্লিয়ার মেসেজ। তিনি তো বাংলাদেশের সমগ্র মানুষকে স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন যে দল হিসাবে জামাত ইসলাম সবার ভুল ত্রুটিকে তারা মনে করে আগামী দিনের চলতে গেলে এইভাবে কোনো রকম টেনে নেওয়া যায় না, দেশটাকে একত্র করতে হবে, সবাই মিলে চলতে হবে। এবং বক্তব্যটা কোথায়? সাংবাদিকদের সামনে, সাংবাদিক সম্মেলনে, সংবাদপত্রের কর্মীদের সামনে। সেই জায়গায় তার উদারতান্ত্রিক বক্তব্যকে যারা বিভ্রান্তমূলকভাবে ছড়িয়ে দিচ্ছেন, তারা আর যাই হোক বাংলাদেশের সত্যিকার দেশপ্রেমিক মানুষ কিনা এটা সন্দেহ পোষণ করি। যারা এই ফেসবুকে লেখে, খোঁজ নিয়ে দেখবেন আওয়ামী লীগের আমলে 5 স্টারে ঘুমাইছে। তারপরে খোঁজ নিয়ে দেখবেন ওই 5 তারিখের আগে 4 তারিখ পর্যন্ত শয়তানি করছে। ওই যে দেখেন না, আজকে ফেরদাউসদের একটা গ্রুপের বক্তব্য ফাঁস হয়ে গেছে, নায়ক নায়িকারা গ্রুপ করে আপনাদের গায়ে গরম পানি ঢালতে চেয়েছে। এই আজকে যারা জামাত আমির সম্পর্কে বক্তব্য দেয়, এরা প্রত্যেকেই ওই সব কমিটির সদস্য ছিল। কারণ তিনি আমার থিম জানে না। অনেক কৌশল করে এই দেশকে পরিবর্তন করতে হয়েছে, আর এই কৌশলের কারিগর ছিলেন ডাক্তার শফিকুর রহমান সাহেব। এ কারণেই আমাকে মনে হয়েছে আপনার প্রতিবাদ করা উচিত। কেন বলছি আমি এই কথা? এজন্যই বলছি, দেশ নিয়ে এত মাতামাতি করিয়েন না, এখনো সময় আসে নাই। এই সবগুলো হচ্ছে আফসুস লীগের কারবার। এই সবগুলো হচ্ছে যারা এই বাংলাদেশে, কারণ এখন দেখছে আওয়ামী লীগের মতো করে তো আর ডাক্তার শফিক সাহেব বক্তব্য দেয় না, ওই ওবায়দুল কাদেরের মতো তো আর তিনি বক্তব্য দেয় না। তিনি তো বলে না যে ঘরবাড়ি আগুন জ্বালাইয়ে দাও, তিনি তো বলে না যাকে তাকে খুন করো। এইটা কেন বলে না? সেই জন্য পায়ে চাপ দিয়া বলাইতে চায়। কারণ কি জানেন? যদি এইটা বলায় তাহলেই ওদের নমুনা সাকসেসফুল হয়। কারণ তখনই ওরা বলতে পারবে এদেশের শফিক সাহেব একজন জঙ্গি, তার দল একটা জঙ্গি, এদেশের আওয়ামী লীগের উপরে নির্যাতন নিপীড়ন তারা চালায়, আর তাই তারা এই ধরনের বক্তব্য দিয়ে আপনাকে উস্কে দিচ্ছে। শফিক সাহেব কি এত বোকা? সাংবাদিকদের সামনে বক্তব্য দিতে গিয়ে তার যে ভাষা ব্যবহার করার কথা সেই ভাষা তিনি ব্যবহার করেছেন। তার মানে এই নয় যে কোনো শহীদি পরিবার কাউকে ছেড়ে দিবে, তার মানে এই নয় নির্যাতিত কোনো নেতা মামলা করবে না, তার মানে এই নয় যে আওয়ামী লীগের যারা যারা হত্যার সাথে সম্পৃক্ত ছিল কাউকে ছাড় দেওয়া হবে। মোটেই না, অসম্ভব কথা, অসম্ভব কথা। শফিক সাহেব নয়, শুধু বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতারাই এটা করবে। এখন একদল লোক এই সমালোচনা কইরা শফিক সাহেবের কিছু ইমেজ ডাউন করতে চাবে, আর একদল লোক সমালোচনা করে শফিক সাহেবরে অ্যাগ্রেসিভ বানানোর চেষ্টা করবে। তাহলে যে লোক অ্যাগ্রেসিভ বানাবে তার লাভ কোথায়? বিশাল লাভ। শফিক সাহেব এমনি করে জামাত ইসলাম, আরো আছে দাড়ি, আরো আছে টুপি, আরো বাংলাদেশের স্বাধীনতার পরে বর্তমান সময়ে তাদের অনেক মূল্যবান। এদেশের নাগরিক বিশ্বাস করে জামাত এই দেশের স্বাধীনতার পার্ট, এই যে 2024-এর স্বাধীনতা। তাহলে কি লাভ? শফিক সাহেব যদি অ্যাগ্রেসিভ হয়ে যায় তাইলে ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ভারত সহ সবাইকে বুঝাইতে সক্ষম যে আর যাই হোক বাংলাদেশে এই দাড়িওয়ালাদের উত্থান ঠেকান মানে কোনোদিন মেনে নেওয়া যাবে না। কারণ তারা উত্থান হলেই এদেশের মানুষের জীবন নিরাপদ নয়, তাদেরকে মেরে ফেলা হয়, তাদেরকে গুলি করা হয়। তাদের জামাতের আমির হিংস্র, তারা বক্তব্য দেয় হিংস্রভাবে, মানুষদের মধ্যে অনৈক্য তৈরি করে। এই ধরনের বক্তৃতা তার মাধ্যমে দেওয়াইয়া তারপরে শফিক সাহেবের বাটে ফেলাইয়া জামাত ইসলামের রাজনীতি চিরতরে বন্ধের জন্য বা ধর্মভিত্তিক মানুষের উত্থান ঠেকাতে ওরা চায়। আর যদি বুদ্ধিমান হন তাহলে শফিক সাহেবের বক্তব্য আরো বেশি বেশি প্রচার করা উচিত আপনাদের। যদি বুদ্ধিমান হন
তাহলে তার এই বক্তব্য একটা উদারতান্ত্রিক বক্তব্য। মানুষের একটা বক্তব্যের মধ্য দিয়েই সব কিছু সমাধান হয় না। বুঝতে হবে এই দেশ ভারতের পেটের মধ্যে একটি বাংলাদেশ। এই দেশে বিভিন্ন দেশের চক্ষু এখন পর্যন্ত আপনার দিকে স্যাটেলাইটের মতো তাকিয়ে আছে। এই দেশটাকে চূড়ান্ত বিজয় নেওয়ার পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে, সময় দিতে হবে। মামু বাড়ির আবদার যে যেভাবে পাচ্ছে দেশটাকে নিয়ে যা ইচ্ছা তাই করছে, এইভাবে করে তো বাংলাদেশ হবে না। আমি সেজন্য বারবার বলি, অনেকে আমার টকশোতে বিভিন্ন সময় দেখেছেন, যখন দেখতাম যে ভারতীয় কোনো ষড়যন্ত্র কিংবা কোনো দেশের আধিপত্য, কোনো ধরনের মানে খারাপ মেসেজ আসছে বাংলাদেশের জন্য, আমি আপনাদেরকে সবসময় বলতাম, অনুরোধ করে বলতাম, কোনো আলেম বাইতুল মোকাররমে মিছিল করতে যাইয়েন না। কোনো এক ভাইকে ধরেন পিটিয়েছে, কোনো আলেম এই মুহূর্তে দাঁড়াইয়েন না। কেন বলতাম এজন্য যে ওই পিটাইছে এই জন্যই যাতে আপনি একটু মিছিল করে নামেন। আপনি যদি একটু ব্যাকগ্রাউন্ড খোঁজেন, 4 তারিখ আপনারা বাংলাদেশের স্বাধীন হলেন 5ই আগস্ট, তার কয়েকদিন আগে মাত্র জামাত ইসলামকে যখন নিষিদ্ধ করা হলো, আপনারা তখন কি বুঝতে পেরেছেন কেন নিষিদ্ধ করা হলো? তাদেরকে নিষিদ্ধ এজন্যই করা হয়েছে যাতে করে বাংলাদেশের মানুষকে বুঝাতে পারে, বিশ্ববাসীকে বুঝাতে পারে যে এই দলটি একটি সন্ত্রাস, এই দলটি একটি খারাপ, এই দলের চাইতে খারাপ আর কিছু নাই, তারা মানুষ হত্যা করে, জঙ্গি এই সাজাতে চেয়েছে। জামাত সেখানে এমন ভূমিকা রেখেছে যাতে আওয়ামী লীগ পরাস্ত হয়েছে। জামাত একটা প্রতিবাদ মিছিল বের করে নাই। এখন যদি কেউ বলেন জামাত প্রতিবাদ মিছিল বের করলো না, তার মানে এর চাইতে মুনাফেক আর পৃথিবীতে নাই, এই কথা আপনি বললে কি সঠিক হবে না বেঠিক হবে? কারণ হচ্ছে এই প্রতিবাদ মিছিলটা যদি বের করত তাহলে আজকের এই স্বাধীনতা পাইতেন না। ওই প্রতিবাদ মিছিলকে দমন করার জন্য অস্ত্র ব্যবহার করত, আধিপত্যবাদেরা বন্দুকের তাক নল করত। কিন্তু জামাত যে স্যাক্রিফাইস করেছে, তারা যে তাদেরকে এই প্রতিবাদ করে নাই, না করার কারণে আজকের জামাতের বিজয় হয়েছে, সারা বাংলাদেশের মানুষের বিজয় হয়েছে। এখন সমগ্র বাংলাদেশে তাদের রাজনৈতিক কার্যক্রম চালাতে পারছে। বুঝতে হবে। সেজন্যই আমি আবেগে ঘা ভাসিয়ে যে কোনো বিষয়ে কথা বলি না, আবেগে ঘা ভাসিয়ে কারো পক্ষে বিপক্ষে স্টেটমেন্ট আমি দেই না। তারাই দেয় যারা দালালি করে টাকা পয়সা বিভিন্ন কিছু পাওয়ার জন্য, যাদের আদর্শ নেই, বেজ নেই, তারা এই ধরনের কাজ করে। আজকের সেই সময়ে আপনি কিন্তু জামাতের এই মিছিল বা তারা যে কাজটি করে নাই, তাদের ব্যাপারে আপনারা কিন্তু কোনো ধরনের কি বলে ওটাকে প্রতিবাদ তখন করেন নাই। তখন বুঝতে পেরেছিলেন যে না, বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করতে হলে, বাংলাদেশের মানুষের অধিকার রক্ষা করতে হলে জামাত ইসলাম মিছিল না করুক, ছাত্র আন্দোলন চলমান থাকুক, এটাই আপনারা বুঝতে চেয়েছেন এবং বুঝেছেন বিদায় তখন কিন্তু জামাতকে সবাই তালি দিয়েছেন। তাহলে আপনি যদি তখন জামাতকে তালি দিতে পারেন, আজকে জামাত ইসলামের আমির আহাম্মকেও বোঝে যে আওয়ামী লীগের এক শালায়ও রক্ষা পাবে না। এটা ভালোই বোঝে সবাই। যারা যারা সন্ত্রাস করেছে, যারা যারা আমার ভাইকে হত্যা করেছে, যারা যারা আমার বোনের উপরে নির্যাতন করেছে, যেই সকল বিশ্ববিদ্যালয় দখল করেছে, যারা যারা সন্ত্রাস করেছে, ওদের সাথে জামাত তো দূরের কথা, কেউ আপোষ করবে না, এটা যে কোনো পাগলেও বোঝে। তাহলে এতগুলো মামলা কেন? এতগুলো বিচারের জন্য আজকের আমান আল আজমির স্টেটমেন্ট কেন? বিবেককে জাগ্রত করেন। যারা এখনো জামাত আমিরের হেলিকপ্টার আর তার কার্যক্রম নিয়ে বসে আছেন, বুঝতে হবে আপনার স্বার্থে লাইগে গেছে। স্বার্থ কি জানেন? এই অনুভূতি আমিও পাই। সারা বাংলাদেশের আলেমরা আমাকে পছন্দ করে। আমি বিভিন্ন জায়গায় যাই, মাথাটা তার কাছে নোয়াইয়ে দেই, জ্বালাপালা শুরু হয়ে গেছে। আরে দল করতে হবে তো টেন্ডারবাজি করতে হবে, দল করতে হবে তো সন্ত্রাসী করতে হবে, দল করতে হবে তো মনে হয় যেন মস্তান পালতে হবে। তো ফয়জুল ভাই তো এগুলা কিছু করে না। উনি তো মস্তান পালে না, মস্তানের বিরুদ্ধে কথা বলে। উনি তো সন্ত্রাস পালে না, সন্ত্রাস নিয়ে চলে না। উনি তো একটা এলাকায় রাজনীতি করতে আসে, দল করে বিএনপি, দেখা করে জামাতের সাথে, দেখা করে চরমনার সাথে, দেখা করে পীর সাহেবের সাথে। এইটা তো ভালো কথা না।
এই ভালো কথা না বলা পাবলিকের সংখ্যা গত প্রায় 16 বছর পর্যন্ত এমনভাবে বৃদ্ধি পেয়েছে, আজ আদর্শবান মানুষের রাজনীতি করা এখন কোণঠাসা হয়ে দাঁড়িয়েছে। সেখান থেকে উত্তরণের জন্য যুব সমাজ প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। তারা আজকের বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে যদি কোনো অবস্থায় পূর্বের ন্যায় দেখতে পায়, তাহলে এদেশের ছাত্র সমাজ সবাই মিলে ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিরোধ করবে, প্রতিহত করবে। তারপরে হলেও এদেশের মানুষের শান্তির বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য সবাই ঐক্যবদ্ধ। অতএব সময় থাকতে আসুন সবাই মিলে একসাথে দেশকে গঠন করি, আত্মসমালোচনা করি, নিজের দলের সমালোচনা করি, নিজের দলের 300 আসনের ভালো ভালো প্রার্থীগুলো বাছাই করার চেষ্টা করি। অন্যায়ের সাথে কোনো আপোষ হবে না। আমি আপনাদেরকে ওয়াদা দিয়েছিলাম, আমি আওয়ামী লীগের বিরুদ্ধে যেমন কথা বলেছি, আমি সব সময় বলেছি অন্যায়কারী যখন যেখানে পাবো আমি বলার চেষ্টা করব, আপনার কাছেও দোয়া চাই যেন মৃত্যু বলতে পারি। কারণ ভুল ইনফরমেশন দিয়ে, মিথ্যা তথ্য দিয়ে জাতির কাছ থেকে এই ডানপন্থী মানুষদেরকে তাড়িয়ে দেওয়ার একটি গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। মাত্র 1 মাস ডানপন্থীরা উত্থান ঘটাতে পারে নাই, তার মধ্যেই তাদেরকে যে পরিমাণ জ্বালা যন্ত্রণা শুরু করে দিয়েছে, তার মানে মনে হচ্ছে আগামী দিনে সুস্থভাবে এদেরকে থাকতে দেবে না। প্রিয় সহযোদ্ধা ভাইরা, সামনের দিনগুলো আরো কঠিন। আগামীর বাংলাদেশকে যদি গঠন করতে হয়, অনৈক্য দিয়ে হবে না। বড় বড় রাজনৈতিক দল যারা আছেন, উদার হন, হৃদয়টাকে প্রশস্ত করেন, প্রত্যেকটি দলের নেতাকর্মীদের সাথে মেশার চেষ্টা করুন, তাদেরকে ওপেন স্পেস দিন, তাদের রাজনৈতিক কর্মপদ্ধতি আপনারা প্রয়োজনে তাদেরকে সাহায্য করুন। যদি সেটা না করেন, শত্রু বানিয়ে দিয়ে আগামী দিনে বাংলাদেশে কেউ টিকে থাকতে পারবেন না। যদি কেউ ভেবে থাকেন যে আমরা বড় রাজনৈতিক দল, আমি তো এমনিই ক্ষমতায় আসব, আবার জামাত যদি ভেবে থাকে আমরাই চলে আসবো, আমরাই থাকবো, আরে ভাই আসবেন, আসার পরে ওই সিটটাতে, ওই চেয়ারটাতে আপনাকে স্থায়ীভাবে টিকে থাকার জন্যই দরকার ঐক্য। অনৈক্য থাকলে টিকে থাকতে পারবেন না। হয়তো 1 বছর 5 বছর ঠেইলে ঠুইলে থাকবেন, কিন্তু এরপরে কিন্তু আপনাকে শাস্তি দেওয়ার জন্য মানুষ বসে আছে। মনে রাখবেন, 2টা কারণে আপনারা স্থায়ী হতে পারবেন না। যদি অনৈক্য থাকেন, এর অন্যতম একটা কারণ হচ্ছে আপনারা সৎ চিন্তার মানুষ। আপনারা আওয়ামী লীগের মতো রাতের বেলা ভোট করতে পারবেন না, আপনারা আওয়ামী লীগের মতো মানুষ মারতে পারবেন না, আপনারা হত্যা করতে পারবেন না। শেখ হাসিনা 3টা 4টা নির্বাচন যা করেছে সব চুরি ডাকাতি করে ক্ষমতায় এসেছে, বিদায় থেকেছে। কিন্তু আপনি যখন ক্ষমতায় আসবেন, আপনাকে ফ্রি ফেয়ার ইলেকশন দিতে হবে। আর যদি অনৈক্য থাকে, তাহলে এই অনৈক্যের কারণেই ওই ফ্রি ফেয়ার ইলেকশন হইলে তখন আপনাদের ভরাডুবি হবে, ভরাডুবি হবে, ভরাডুবি হবে। তাই সময় থাকতে সচেতন হন, সময় থাকতে ঐক্যবদ্ধ হন, সময় থাকতে গুতাগুতি বন্ধ করুন, সময় থাকতে নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার চেষ্টা করুন। আমাদের অভ্যাস হইল সব সময় আমাদের সামনে খাবার আসে, খাবার আসার পরে সব রেডি, খাওয়ার আগেই সমালোচনা শুরু, এরপরে ওই খাবারও জোটে না, আর আপনার রাজনীতিও থাকে না, সব শেষ হয়ে যায়। গত প্রায় 4টা সেশন আমরা মিস করেছি এইভাবে। 2008, 2014, 2018, 2024 প্রত্যেকটি নির্বাচনকে কেন্দ্র করে আমাদের সকল জায়গায় আমরা পরাস্ত হয়েছি একটি ভিনদেশি তাবেদার দালালদের খপ্পরে পড়ে। কেউ কেউ বুঝিয়েছে অতিরিক্ত ভারত প্রীতি করতে গিয়ে দেখবা যে তোমাকে ক্ষমতায় আনবে, ঘোড়ার ডিম আপনাকে কেউ আনে নাই। কেউ কেউ বুঝিয়েছে সেকুলার সাজো, ইসলাম বাদ দাও, ধর্ম বাদ দাও, হুজুরদের সাথে চলাফেরা বাদ দাও। দেখা গেছে যে কেউ আপনাকে ক্ষমতায় কিন্তু আনে নাই। আবার দেখা গেছে সবাই নিয়ে ঐক্য করো, যখন আপনি ঐক্য করছেন তখন আপনি ঠিকমতো আবার মাঠে ময়দানে একে অপরকে সহযোগিতা করেন নাই। এই ধরনের ভুল হতে হতে আজকের এই মাতৃভূমি বাংলাদেশ এই কঠিন পরিস্থিতির মধ্যে চলছে। সে কারণে অতি উৎসাহী হওয়ার সুযোগ নেই। সবাই মিলে এই বাংলাদেশকে গঠন করুন। আসুন, বিএনপি, জামাত, চরমনাই, হেফাজত, তাবলিগ, কওমি আলিয়া সবাই ঐক্যবদ্ধ হন। নির্বাচন যার যার প্ল্যাটফর্মে আপনি করেন,
আপত্তি নাই, কিন্তু মেন্টালি আপনারা এক থাকুন যে অন্ততপক্ষে আওয়ামী লীগের সকল ষড়যন্ত্র রুখে দিতে আমরা ঐক্যবদ্ধ। আমি পরিশেষে ডাক্তার শফিকুর রহমান সাহেবের এই যে আজকের বক্তব্য, যতটুকু আমি বুঝতে পেরেছি ততটুকু আপনাদেরকে ব্যাখ্যা দিলাম। জামাত ইসলাম এবং ডাক্তার শফিক সাহেব স্বাধীনভাবে তদন্ত করে যারা যারা অপরাধী প্রত্যেকের বিচার চায়, কিন্তু আওয়ামী লীগের মতো এইটা চায় না যারা জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক কিন্তু লোকটা জামাত কিংবা বিএনপি করে না, তাই বলে তাকে অন্যায়ভাবে জুলুম করে মেরে ফেলতে হবে, এটা জামাত বিশ্বাস করে না, কিংবা শফিক সাহেব করে না, কিংবা বিএনপির নেতা তারেক রহমান করে না, আমিও করি না। কিন্তু যারা এটা করেন বুঝতে হবে আপনি দেশের জনগণের মূল চিন্তায় আঘাত আনতে চান। ফুসকাইয়া দিয়া, উচাইয়া দিয়া, এই ধরনের বক্তব্য দিয়া, ভিডিও বানাইয়া, কন্টেন্ট ক্রিয়েট করে জনগণকে রাস্তায় নামানোর পরে দেখা যায় যে মরার তালিকায় ওই হুজুর সবাই রাগে, তাবলি ওই কি বলে কওমি সবাই রাগে, আলেমরা সবাই রাগে, আর ওই যে লোক বিদেশ বৈশা বৈশা বুকুম বুকুম করতেছেন, আপনার কেউ আত্মীয় স্বজন কোনো সমস্যায় নাই, সবাই মিললে ভালো ভালো শান্তিতে আছেন। এইসব ধান্দাবাজির চেয়ার বন্ধ করতে হবে। আমরা দেখেছি বাংলাদেশে অনেক বুদ্ধিজীবী ইদানিং দেখা যাচ্ছে তাদের আসল মুখ সম্মোচন হচ্ছে। আওয়ামী লীগের সময় মোচর মোচর করে মাঝে মাঝে মিষ্টি মিষ্টি জামাতের পক্ষে বলতো। কেন বলতো জানেন? শেখেন, ওই সময় ওদের আর কোনো উপায় ছিল না। ওদের ভিডিওগুলো জনগণের কাছে পৌঁছানোর জন্য, আপনার কাছে আস্থাশীল হওয়ার জন্য, কিংবা আপনার একটু পক্ষে নিয়ে কথা বলে আপনাকে তার অডিয়েন্স বানিয়েছে, প্ল্যান মাফিক বানিয়েছে। প্ল্যান করে যখন আপনি তার অডিয়েন্স হয়ে গেলেন, সময় মতো আপনাকে যখন বাস দিবে, না পারতেছেন সইতে, না পারতেছেন কইতে, ততক্ষণে তাকে তো আপনি ওই জায়গায় পৌঁছে দিয়েছেন। আপনি তো ইমাম নিয়োগ দিয়ে ফেলেছেন, এখন তো চাইলেই তাকে বাদ দিতে পারছেন না। আজকের বাংলাদেশে এই ধরনের বিভ্রান্ত কেউ কেউ ছড়ায়, তাদের ব্যাপারে আমাদের সোচ্চার হতে হবে। আদর্শবাদী চিন্তার বাহিরে আমরা কারো কোনো বক্তব্যে বিভ্রান্ত হব না। আমাদের উচিত হবে প্রত্যেকটি বক্তব্যের চুলচেরা বিশ্লেষণ করে জাতির এই ক্লান্তি লগ্নে আমাদের এই ডানপন্থী মানুষদেরকে প্রমোট করা, তাদের পক্ষে দাঁড়ানো, তাদের পক্ষে দাঁড়িয়ে স্টেটমেন্ট দেয়া, তাদেরকে সহযোগিতা করা, এই সহযোগিতার মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করা। আমি জানি এদেশের আলেমরা আজকে ঐক্যবদ্ধ, অতএব আলেমদেরকে নিয়ে ঠুসাঠুসি করবেন না। বিগত যে কোনো দিনের চাইতে বাংলাদেশের সমগ্র ঘরানার আলেমরা আজ ঐক্যবদ্ধ। এই ঐক্যবদ্ধ আলেমরা বাংলাদেশকে রক্ষা করবে। অতএব তাদেরকে নিয়ে যদি কারো চুলকানি থাকে, স্টেট ফরওয়ার্ড বইলে দেন। জঙ্গি বলার চেষ্টা করবেন না, স্বাধীনতা বিরোধী বলার চেষ্টা করবেন না। বাংলাদেশের স্বাধীনতা হয়েছে, এই নতুন স্বাধীনতা 5ই আগস্ট। এই 5ই আগস্টের স্বাধীনতা যারা করেছে তাদেরকে কেউ যুদ্ধাপরাধী কিংবা জঙ্গি চিহ্নিত করার দুঃসাহস দেখাবেন না। যদি সেটা দেখান, জাতির কাছ থেকে আস্থা করে নিক্ষিপ্ত হবেন, কেউ দেখাবেন না। এদেশের রক্ত যারা দিয়েছে, সে যে দলের হোক, যে আদর্শের হোক, যে মতের হোক, তাকে সম্মান করতে শিখেন। ছাত্র জনতা আজকের এই বাংলাদেশের বিপ্লব সাধন করেছে। যারা বিপ্লব মানতে চান না, তারা রাজনীতি থেকে আস্থা করে নিক্ষিপ্ত হবেন। এই দেশের এই বিপ্লব, আমি বিশ্বাস করি বাংলাদেশের, আমার নেটওয়ার্কের প্রবলেমের কারণে আপনারা দেখতে পারেন নাই, সবাইকে অনুরোধ করছি আপনারা লাইভটি শেয়ার করে নেবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদেরকে আমি স্পষ্ট করে শেষ করছি বক্তব্য। আমি বিশ্বাস করি শীর্ষ পর্যায়ের বড় নেতারা আমার দলের কিংবা অন্য অন্য দলের, তারা কিন্তু কাদা ছড়াছড়ি খুব একটা চায় না। কিন্তু যারা এগুলা চান, তারা কার দালালি করেন, কার পক্ষে আছেন, সেটা জাতির কাছে স্পষ্ট করতে হবে। এই দেশে আওয়ামী লীগের সমালোচনা আমরা করে দেশকে স্বাধীন করেছি। নতুন দল সাজা লোকদের কোনো প্রশ্রয় দেওয়া হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। অতএব আসুন, সত্যকে সত্য জানুন, মিথ্যাকে মিথ্যা জানুন, জাতির কাছে সঠিক তথ্য উপস্থাপন করে দেশবাসীকে রক্ষা করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইভটি শেয়ার করবেন। সবাই এখান থেকে তাকবীর দিয়ে বিদায় দেন, যাতে করে এখানের আওয়ামী লীগের কোনো দালাল দুষ্টচক্র, অসভ্যরা, দেশ বিরোধী কোনো শক্তি এখানে থাকলে
তারা যাতে এই আল্লাহু আকবরের ধ্বনির কারণে পালিয়ে যেতে বাধ্য হয়, সেই তাকবীর দিয়ে সবাই বিদায় নেবেন। প্রত্যেকেই কমেন্টস করবেন, একজনও বাদ থাকবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।